স্বাগত জানাচ্ছি বিরতিহীন সংবাদ দুপুরে। আপনাদের সাথে আছি আমি মাহমুদ মৌমিতা এবং জাহিদুল বাসার। শুরুতে জানাবো প্রধান শিরোনামগুলো। সহিংসতার মধ্যে চলছে ইউপি ভোট। নরসিংদী ও কক্সবাজারে নিহত 4। সীতাকুণ্ডে 1 ঘণ্টা বন্ধ ছিল ঢাকা চট্টগ্রাম মহাসড়ক। বনানীর দ্য রেসি হোটেলে 2 তরুণীকে ধর্ষণ মামলার রায় পড়া চলছে, কাঠগড়ায় আসামিরা। রাজধানীতে বাসে 1.5 থেকে 2 গুণ বাড়তি ভাড়া আদায়। নৈরাজ্য ঠেকাতে আজও চলছে বিআরটি এর অভিযান। বগুড়ায় বকশিসের জন্য অক্সিজেন বন্ধ করে রোগী হত্যায় জড়িত ওয়ার্ড বয় থলু ঢাকায় র্যাবের হাতে আটক। এবং টি-20 বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল আজ দুবাইয়ে রাত 8টায় অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে পাকিস্তান। এবার বিস্তারিত খবর। দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিভিন্ন জেলায় বিক্ষুব্ধ সংঘর্ষের ঘটনা ঘটেছে। নির্বাচনী সহিংসতায় নরসিংদীতে 3 ও কক্সবাজারে 1 জন সহ 4 জন নিহত হয়েছেন। সকালে নরসিংদীর রায়পুরার চরাঞ্চলের বাঁশগাড়িতে 2 চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ হয়, এতে নিহত হন 3 জন। কক্সবাজারের তেতইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে 2 সদস্য প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে 1 জন মারা গেছেন। লক্ষ্মীপুরের রামগতির পূর্ব চরগাজী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট কেন্দ্রের বাইরে 1 জন গুলিবিদ্ধ হয়েছে। চট্টগ্রামের সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নে 2 সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের জেরে প্রায় 1 ঘণ্টা বন্ধ ছিল ঢাকা চট্টগ্রাম মহাসড়ক। এই ঘটনায় 2 ওয়ার্ডের 4 সদস্য প্রার্থীকে আটক করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে 20টি ককটেল। বগুড়ার শিবগঞ্জে অনুপ্রবেশের অভিযোগে চশমা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী শফিউজ্জামান সাইফুল সহ 5 জনকে আটক করেছে পুলিশ। যশোরের ঝিকরগাছায় হাজিরবাগ ও আতুলিয়া ইউনিয়নের সংঘর্ষের জেরে অন্তত 9 জন আহত হয়েছে। এদিকে সাতক্ষীরা সদর উপজেলার বৈকারি ইউনিয়নের খলিলনগর কেন্দ্রে সংঘর্ষের ঘটনায় চেয়ারম্যান প্রার্থী আসাদুজ্জামান সহ 7 জন আহত হয়েছেন। ব্রাহ্মণা কেন্দ্রে 2 পক্ষ আপনার কিছু সমস্যা করেছিল। একদিক দিয়ে মাহবুবুল আলম, আরেক দিক দিয়ে হলো ফুরকান মেম্বার। তো তাদের কাছে কিছু আলামত জব্দ করা হয়েছে, দেশীয় অস্ত্র, কিছু পেট্রোল বোমা, এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য আমাদের থানায় হেফাজতে নেওয়া হয়েছে। চট্টগ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে আমাদের উপস্থিতি আছে, পর্যাপ্ত উপস্থিতি। যে কোনো জায়গায় যে কোনো সমস্যা আমরা তাৎক্ষণিক হস্তক্ষেপ করছি এবং স্বাভাবিক করার চেষ্টা করছি। দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনের ভোট গ্রহণ চলছে। কক্সবাজার সহ বিভিন্ন জায়গায় বিক্ষুব্ধ কিছু সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই মুহূর্তে কক্সবাজারের পরিস্থিতি জানাতে সহকর্মী তৌফিকুল ইসলাম আমাদের সাথে আছেন। তৌফিকুল, তেতইয়া যেই সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সংঘর্ষের ঘটনায় 1 জন নিহত হওয়ার খবর এখন পর্যন্ত পাওয়া গেছে, সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানাবেন। আর এর বাইরে অন্যান্য কেন্দ্রগুলোতে কি পরিস্থিতি, ভোটারদের আগ্রহ কেমন? বাসার সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হয় এবং সকাল থেকে খুব শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছিল। বিপত্তি ঘটে দুপুর 12টা থেকে। আপনি যেভাবে বলছিলেন, তেতুইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সেখানে 2জন মেম্বার প্রার্থী, আর শেখ কামাল, আরেকজন বাবুল, 2 মেম্বার প্রার্থী সমর্থকদের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। সেখানে জাল ভোট দেয়াকে কেন্দ্র করে সেই সংঘর্ষটি বাধে এবং 2 প্রার্থী সমর্থকদের মধ্যে চুরিকাঘাত হয়। সেখানে একজন আক্তারুজ্জামান পুতু, তিনি হাসপাতালে যাওয়ার পথে তিনি মারা যান এবং আরো 3 জন চুরিকাঘাতে আহত হয় এবং তাদেরকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ঘটনার পরপরই কিন্তু সেখানে প্রায় 1 ঘন্টা ভোট গ্রহণ স্থগিত করা হয়েছিল এবং যখন তাদেরকে আহতদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, হাসপাতালে কিন্তু আবার দুই দল সমর্থকদের মধ্যে সেখানেও আবার গন্ডগোল হয়, মারামারি হয়। পরে সেখানে কক্সবাজার সদর থানার পুলিশ গিয়ে ঘটনাস্থলে সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। এরপর পরে আরেকটি চৌফুলডন্ডি সেখানে একটি আরো কক্সবাজার সদরের জিলঞ্জার আরেকটি, মোট 3টি কেন্দ্র ছাড়া সুষ্ঠুভাবে ভোট গ্রহণ চলছে বলে আমরা জানতে পেরেছি। তবে আমি এই বিষয়ে কথা বলেছি কক্সবাজার
কথা বলেছি, তারা যে কোনো ধরনের আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করবার জন্য তারা চেষ্টা করে যাচ্ছেন। এখন তেতুয়া যে কেন্দ্রে সেখানে একজন নিহত হয়েছে, আক্তারুজ্জামান পুত্র। ভোট কার্যক্রম শুরু হয়েছে। আপনি জানেন কক্সবাজারের 3টি উপজেলায় মোট 21টি ইউনিয়নে ভোট কার্যক্রম চলছে। পাশাপাশি উখিয়া সদর এবং সেই সাথে রামু 3টি উপজেলায়, সেই উপজেলায় এখন পর্যন্ত কোনো বাকি 3 কেন্দ্র ছাড়া আর কোনো কেন্দ্রে অপ্রীতিকর কোনো ঘটনা এখন পর্যন্ত আমাদের হাতে নেই। তবে এখানে একটা কথা বলে রাখি, যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এখানে মাঠে কাজ করছেন পুলিশের সদস্যরা, কাজ করছেন বিজিবি, কাজ করছেন র্যাবের সদস্যরা, কাজ করছেন। তো সেই সাথে এখন পর্যন্ত আসলে তেমন তৌফিকুল কোনো ইসলাম, ঘটনা এই যে 2-1টি কেন্দ্র বাদে অন্যান্য কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কেমন, বিশেষ করে নারী ভোটারদের উপস্থিতি এবার কেমন? আমরা অন্যান্য জায়গায় খবর পাচ্ছি কিন্তু নারী ভোটার উপস্থিতি বেশ ভালো। কক্সবাজারের পরিস্থিতি কি? হ্যাঁ, অন্যান্য যে কেন্দ্রে আমি সকাল থেকে বিভিন্ন কেন্দ্রে ঘুরে দেখেছি, সেখানে ভোটারদের উপস্থিতি একেবারে সন্তোষজনক বলা চলে। সেই সাথে পুরুষ ভোটারের চেয়ে কিন্তু নারী ভোটারদের সংখ্যা অনেক বেশি। তারা সকাল থেকে দীর্ঘ লাইন দেখেছি আমি, তারা সেখানে ভোট দিতে এসছেন। এবং পাশাপাশি তারা একটা বিষয় অভিযোগ করেছেন, তাদের যে ভোট কার্যক্রম, যেটি ভোট নেওয়ার বিষয়টি সেটি খুবই স্লো বলছেন। তবে তারা বলছেন বুথের সংখ্যা যদি বাড়ানো হয় তাহলে তাদের যে ভোট গ্রহণ সেটি খুব দ্রুততার সাথে শেষ করতে পারবে বলে তারা এটি বলছেন। তবে আমি কথা বলেছি প্রিজাইডিং অফিসারের সাথে, কথা বলছি, তারা বলছেন সকালের দিকে একটু চাপ বেশি ছিল, তারা বেলা বাড়ার সাথে সাথে অর্থাৎ এখন 2:06 বাজে, এর পরপরই কিন্তু এখন যেহেতু মধ্যাহ্ন বিরতিহীন ভাবে ভোট চলছে, অনেকে হয়তো তারা দুপুরের দিকে আসার জন্য প্ল্যান করেছেন। তো এখন 2টার পর থেকে হয়তো তাদের যে চাপটি আছে সেই চাপটি কমবে বলে তারা মনে করছেন। কক্সবাজার থেকে ভোটের পরিস্থিতি জানাচ্ছেন আমাদের সহকর্মী। দ্বিতীয় ধাপে 835টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চলছে ভোট গ্রহণ। সকাল 8টায় শুরু হয় ভোট, চলবে বিকেল 4টা পর্যন্ত। যে কোনো নাশকতা ঠেকাতে নির্বাচনী এলাকায় কেন্দ্রে কেন্দ্রে রয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে সকাল থেকেই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দেন ভোটাররা। কেন্দ্রগুলোতে ভোটারদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। প্রায় প্রতিটি কেন্দ্রে পুরুষের তুলনায় নারীদের সংখ্যা বেশি। উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পেরে খুশি তারা। পরিবেশটাই অনেকটাই সুন্দর, শৃঙ্খলাভাবে ভোট এখানে প্রদান করা হচ্ছে। আমরা আগে যে নির্বাচন দেখেছি এবারের মতো এরকম নির্বাচন আর কোনোদিন হয়নি। শান্তিপূর্ণ আছে, আশা করব যেন সুষ্ঠু স্বাভাবিক নির্বাচন। সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট হলে জয়ের ব্যাপারে আশাবাদী প্রার্থীরাও। জনগণ আমার সাথে আছে, আমি সংগঠনের লোক, আমি নিরপেক্ষ নির্বাচন হলে আমি নিশ্চিত আমি জয়ী হব। আমার দাবি থাকবো ভোটার যারা আছে, যার ইচ্ছা হয় তারে ভোট দেবো, আমার কোনো আপত্তি নাই। ঝুঁকিপূর্ণ কেন্দ্রে বিশেষ নজরদারি ছাড়াও ভোট অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ করতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে নেওয়া হয় সব ব্যবস্থা। ভোটার উপস্থিতি ভালো, সকলের মধ্যে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারছে এবং আশা করি এখানে সুষ্ঠু শান্তিপূর্ণভাবে একটা নির্বাচন হবে। সার্বিক আইন শৃঙ্খলা খুব সুন্দর। ভোট নির্বিঘ্ন করতে প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি কেন্দ্রে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ, আনসার সদস্যদের পাশাপাশি বিজিবি, র্যাব। সবাই ভোট দিতে আসছে, আমাদের যারা নিরাপত্তার দায়িত্বে আছে সবাই তৎপর আছে। আমরা আশা করছি ভোটারদের অংশগ্রহণের মাধ্যমে একটা চমৎকার অবাধ নির্বাচন হবে। আপাতত সকল জায়গায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। এই ধাপে ইভিএম পদ্ধতিতে ভোট হয় 26টি ইউপিতে। এরই মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন 81 জন। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। নির্বাচনের আরো খবর জানাতে নরসিংদী থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আসাদুজ্জামান। 3 জনদের মধ্যে নিহত হয়েছে আমরা জেনেছি। এখন সার্বিক পরিস্থিতি কি, সেখানে ভোট কেমন হচ্ছে, আতঙ্ক ছড়িয়েছে কিনা, কি ধরনের পরিস্থিতি, ভোট কি ঠিক মতো হচ্ছে সেখানে? ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছিল, এতে করে রাত থেকে এক ধরনের আতঙ্ক বিরাজ করছিল। তো সকালে যখন এই দুই গ্রুপের সংঘর্ষ অর্থাৎ পাল্টা হামলায় 3 জন নিহত হয়। একজন হলো আওয়ামী লীগ দলীয় যে প্রার্থী, ওনার সমর্থক, আর 2 জন হলো আওয়ামী লীগের যে বিদ্রোহী প্রার্থী, তার 2 জন সমর্থক।
তো এখানে এই 3 জন নিহতের পরে প্রথমে এলাকায় উত্তেজনা থাকলেও পরবর্তীতে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এই 3 জন নিহতের ঘটনায় কিন্তু আসলে এই যে এটার যে প্রভাব সেটা আসলে ভোট কেন্দ্রে পড়েনি। ভোট কেন্দ্রগুলোতে সাধারণত যে শান্তি শৃঙ্খলভাবেই অত্যন্ত সুন্দর পরিবেশে ভোট গ্রহণ করা হচ্ছে এবং এখানে ভোটাররা স্বতঃস্ফূর্তভাবেই তাদের ভোট প্রদান করছেন। তবে এর যে ঘটনাটি ঘটেছে সেটি আসলে ভোট কেন্দ্রের বাইরে, এই নিয়ে আসলে এর কোনো বিরূপ প্রভাব পড়েনি। তবে এখানকার যে আওয়ামী লীগ দলীয় প্রার্থী রাতুল হাসান ওরফে জাকির হোসেন তিনি যেটা অভিযোগ করেছেন যে যে কারণে যে তার যে অভিযোগ এটা এখানে, কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী যেটি বলছে যে না, ওইখানে অত্যন্ত শান্তি শৃঙ্খলা ভাবে এবং অত্যন্ত অবাধ এবং সুন্দর ভাবেই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ভোট হচ্ছে। এছাড়া ধরেন আপনি নরসিংদীর যে আমিরগঞ্জ ইউনিয়নে একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, এখানে যে 3 জন মারা গেছেন তাদের কি পরিচয় পাওয়া গেছে কিনা, তারা কোন দলের সমর্থক অর্থাৎ বিদ্রোহী প্রার্থীর কেউ কোন পক্ষের কিনা, কোন পক্ষের সেটি, এবং ভোটার উপস্থিতি আসলে কেমন এই ঘটনার পরে আমি সেটি জানতে চেয়েছি আপনার কাছ থেকে। ভোটারদের উপস্থিতি কেমন? এখানে যে 3 জন নিহত হয়েছে 3 জনের মধ্যে একজন হলেন আওয়ামী লীগের যে বিদ্রোহী প্রার্থী রাতুল হাসান ওরফে জাকির হোসেন, তার সমর্থক। এখানে 3 জনের এই মরদেহ, আমি এখন নরসিংদী সদর হাসপাতাল মর্গে আছি, এই 3 জনের মরদেহ, 3 জনের মধ্যে 2 জনের মরদেহ এখানে রাখা হয়েছে, একজনের মরদেহ এখনো ঘটনাস্থলে রয়েছে। তো এই বিষয়ে এখনো পর্যন্ত এই ঘটনায় কাউকে আটক করা যায়নি এবং এই ঘটনায় এখনো পর্যন্ত কোনো মামলা হয়নি। ভোটের পরে হয়তো এই বিষয়ে নিহত স্বজনরা পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করবেন। এখনো পর্যন্ত এই ঘটনায় কোনো আটক বা গ্রেফতার নেই। নিরাপত্তা পরিস্থিতি কেমন এই ঘটনার পরে? কেন্দ্রগুলোতে যেগুলো আসলে গুরুত্বপূর্ণ কেন্দ্র সেগুলোতে কি জোরদার করা হয়েছে কিনা নিরাপত্তা, কি পরিস্থিতি দেখছেন আপনি? আপনি জানেন যে চরাঞ্চলের যে সবগুলি কেন্দ্রই কিন্তু প্রশাসন আগে থেকেই অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে তারা বিবেচনা করছিল এবং সেসব কেন্দ্রে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করেই কিন্তু এখানে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল। এরপরেও কিন্তু এর মধ্যে এখানে যে সহিংস যে ঘটনা ঘটেছে এই ঘটনায় 3 জন নিহত হয়েছে। এই 3 জন নিহতের পরে প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনী আরো নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে যাতে পরবর্তীতে আরো কোনো নতুন করে আর কোনো সহিংসতা এবং কোনো হতাহতের ঘটনা না ঘটে। এখনো পর্যন্ত এই এলাকায় আইন শৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণে রয়েছে এবং পরবর্তী সহিংসতা এড়াতে এখানকার আইন শৃঙ্খলা বাহিনী যারা দায়িত্বে নিয়োজিত আছেন তারা এখানে অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে। আসাদুজ্জামান, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে বিষয়ে তথ্য দেওয়ার জন্য। এবার টি-20 বিশ্বকাপের খবর। টি-20 বিশ্বকাপে দুবাই আজ দ্বিতীয় সেমিফাইনাল। ফর্ম ধরে রেখে ফাইনালে চোখ পাকিস্তানের। বড় মঞ্চে চরম পেশাদার অস্ট্রেলিয়াকে নিয়ে সতর্ক বাবরের দল। অন্যদিকে পাওয়ার প্লেতে ব্যাটে বলে দাপট দেখিয়ে মোমেন্টাম নিতে চান অ্যারন ফিঞ্চ। স্পিনাররা ম্যাচে বড় ভূমিকা রাখতে পারে বলছেন অজে অধিনায়ক। দুবাইয়ে খেলা শুরু বাংলাদেশ সময় রাত 8টায়। কে বলবে এই দলটা কদিন আগেই ছিল এলোমেলো। সিরিজ বাতিল করে নিউজিল্যান্ড ফিরে যাওয়াই হয়নি সেরা প্রস্তুতি নেয়া। মাঠের লড়াই বিশ্বকে দেখিয়ে দেওয়ার পণ করেছিল। তারাই তো সবচেয়ে সুখী এখন পর্যন্ত। টানা 5 ম্যাচ জিতে নির্ভর আত্মবিশ্বাসী। ভারতকে হারিয়ে শুরুর মোমেন্টাম পেয়েছে, সেই আত্মবিশ্বাস জ্বালানি হয়ে কাজ করছে। বুড়ো বয়সে মালিকের ধারাবাহিকতা সাহস দিচ্ছে। বাবর আজম রেজওয়ানরা তো রয়েছেন সেরা ফর্মে, আর বোলিং এ হাসান আলী শাহিন আফ্রিদিকে জবাব দেওয়ার যেন কেউ নেই। নিজ দেশে ক্রিকেট নিষিদ্ধ হওয়ার পর আমিরাতকে হোম ভেন্যু বানিয়েছিল পাকিস্তান। সেই সুবিধা পেতে শুরু করেছে। কন্ডিশন আর উইকেট সফলভাবে কাজে লাগাচ্ছে বাবরের দল। অস্ট্রেলিয়া অনেক পেশাদার একটা দল। বিশ্বকাপ জেতার অভিজ্ঞতা না থাকলেও বড় ম্যাচ কিভাবে জিততে হয় ওরা জানে। আমাদের দলের সবাইও ছন্দে আছে। ফখর জামানের উপর আস্থা আছে, ও বড় ম্যাচে পার্থক্য করে দিতে পারে। টি-20 বিশ্বকাপ ভাগ্য ভালো নয় অজিদের। 2010 সালে একবারই ফাইনাল খেলেছে, সেবার স্বপ্নভঙ্গ হয়েছে ইংল্যান্ডের কাছে। এরপর সেমিতে ওঠা হয়নি। এবারে ভারসাম্যপূর্ণ দল নিয়ে স্বপ্ন দেখছে। জ্যাম্পা হ্যাজেলউড স্টার্ক সেই মিশনে বড় ভূমিকা রাখছেন। টি-20 বিশ্বকাপে পাকিস্তানের কাছে কখনোই হারেনি অস্ট্রেলিয়া। ব্যাটিং ও বোলিং দুই পাওয়ার প্লে খুবই গুরুত্বপূর্ণ। ওদের বোলারদের সতর্কতার সাথে খেলতে হবে। পরিসংখ্যান এবং অতীত নিয়ে আমরা ভাবছি না। ওদের সাথে সেরা একটা ম্যাচ খেলতে চাই আমরা। 23 বারের মুখোমুখিতে 13 জয় পাকিস্তানের। অস্ট্রেলিয়া জিতেছে 9 বার। দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়াম তো
আরও লাকি পাকিস্তানের জন্য। সবশেষ 8 ম্যাচে এখানে হারেনি তারা। আসরে এখন পর্যন্ত সবচেয়ে সফল দল পাকিস্তান। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং 3 ডিপার্টমেন্টে রয়েছে দুর্দান্ত ফর্মে। আর দুবাইয়ের এই ভেন্যু তাদের জন্য পয়মন্ত। এমন অনেকভাবে এগিয়ে থাকা কাজে লাগাতে পারবে তো পাকিস্তান, নাকি বাজিমাত করবে অস্ট্রেলিয়া? দেখার অপেক্ষা। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, দুবাই, সংযুক্ত আরব আমিরাত। আইসিসি টি20 ওয়ার্ল্ড কাপ আপডেট সৌজন্যে ওয়ালটন স্মার্ট এসি। খেলার আরো খবর থাকছে সংবাদের পরের অংশে। এবারে চলে যাচ্ছে অন্য প্রসঙ্গে। বাংলাদেশে বিনিয়োগ করতে ফরাসি ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফ্রান্সে মত বিনিময়ে প্রধানমন্ত্রী বলেছেন, জ্বালানি, ব্লু ইকোনমি সহ বিভিন্ন খাতে বাংলাদেশে আরো ফরাসি বিনিয়োগের সুযোগ রয়েছে। প্রধানমন্ত্রী আরো জানিয়েছেন, প্রবৃদ্ধি ধরে রাখতে বাংলাদেশের প্রয়োজন বিদেশি বিনিয়োগ, আর ফ্রান্সের উচিত বিনিয়োগ বাড়ানো। তিনি বলেন, দুদেশের মধ্যে সম্ভাবনা এবং সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরির সময় এসেছে বলে মনে করেন শেখ হাসিনা। এদিকে ফ্রান্সের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক প্রসঙ্গে শেখ হাসিনা বলেছেন, দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক সম্প্রসারণে ফলপ্রসূ আলোচনা হয়েছে। বাংলাদেশ নিডস ইনভেস্টমেন্ট। বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন দারুণ। বিদেশি বিনিয়োগকারীদের জন্য অনেক সুবিধা রয়েছে এখানে। ফ্রান্সের 5ম বৃহত্তম রপ্তানি গন্তব্য হল বাংলাদেশ। আমরা আঞ্চলিক কানেক্টিভিটির উন্নয়ন ও বিনিয়োগে কাজ করছি। তাই বাংলাদেশে বিনিয়োগ করলে গোটা অঞ্চলের বাজারে প্রবেশের সুযোগ তৈরি হবে। বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের নাগরিক রোহিঙ্গাদের প্রত্যাবাসনের বিষয়ে জোরালোভাবে ঢাকার পাশে থাকার আশ্বাস দিয়েছে ফ্রান্স। প্যারিসের স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে এই কথা জানান পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। তিনি বলেন, রোহিঙ্গা ইস্যুতে সব জায়গায় আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখর বৈঠকেও বিষয়টি আলোচনা হয়। বৈঠকে ভাষান্তরে রোহিঙ্গাদের পুনর্বাসন করায় বাংলাদেশের প্রশংসা করেন মাখো। রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়টি নিরাপত্তা পরিষদে উত্থাপনের প্রস্তাব ইতিবাচকভাবে দেখার আশ্বাস দিয়েছে ফ্রান্স। মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আসা 11 লাখ রোহিঙ্গাকে আশ্রয় ও জরুরি মানবিক সহায়তা দিয়ে আসছে বাংলাদেশ। তবে বিপুল সংখ্যক এই শরণার্থীদের বাংলাদেশ এখন বোঝা হিসেবে দেখছে বলেও সংবাদ সম্মেলনে জানান পররাষ্ট্রমন্ত্রী। সদস্য তারা বলেছে যে এই ইস্যুটা তারা জোরদার আরো জোরালোভাবে তুলে ধরবে। তো দিস ইজ সামথিং, এবং এই ব্যাপারে তারা যথেষ্ট আগ্রহ দেখিয়েছে এবং তারা বিশ্বাসও করে যে দে শুড গো ব্যাক টু দেয়ার কান্ট্রি অফ অরিজিন। রোহিঙ্গাদের ভবিষ্যৎ নির্ভর করবে তারা তাদের স্বদেশে ফিরে যাওয়ার জন্য। আমাদের প্রায়োরিটি হচ্ছে, সবচেয়ে অগ্রাধিকার হচ্ছে যে রোহিঙ্গা শুড গো ব্যাক। আর্থিক সহায়তা এবং প্রযুক্তিগত সহযোগিতা সংক্রান্ত 3টি চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ এবং ফ্রান্স। দেশটিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাষ্ট্রীয় সফরের সময় এসব চুক্তি সই হয়েছে। এর মধ্যে 2টি চুক্তি অনুযায়ী বাংলাদেশের উন্নয়ন প্রকল্পে 33 কোটি ইউরো সহায়তা দেবে ফ্রান্স। ফ্রান্সের স্থানীয় সময় বুধবার এক সংবাদ সম্মেলনে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ফাতিমা ইয়াসমিন জানিয়েছেন, 33 কোটি ইউরোর মধ্যে এজেন্সি ফ্রান্স ডেভেলপমেন্ট করোনা মোকাবিলার জন্য দেবে 20 কোটি ইউরো, আর ঢাকা এনভায়রনমেন্টালি সাস্টেইনেবল ওয়াটার সাপ্লাই প্রজেক্টের জন্য পাওয়া যাবে 13 কোটি ইউরো। এর আগেও সংস্থাটি 80 কোটি ইউরো সহায়তা দিয়েছিল। এ নিয়ে ফ্রান্সের মোট সহায়তা ছাড়ালো 100 কোটি ইউরো। এছাড়াও অভিজ্ঞতা বিনিময় এবং প্রশিক্ষণের জন্য সহযোগিতা জোরদারে ফ্রান্সের বেসামরিক বিমান পরিবহন কর্তৃপক্ষের সাথে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আজকে যে চুক্তি দুটা স্বাক্ষর হলো, একটা হচ্ছে বাজেট সাপোর্ট আমাদের কোভিডের জন্য 200 মিলিয়ন, আরেকটা হচ্ছে সাস্টেইনেবল ওয়াটার সাপ্লাই প্রজেক্ট। তো এইটাতে এর আগে তারা 30 মিলিয়ন দিয়েছিল, আজকে তারা দিল 130 মিলিয়ন। আগের যে রাডারটি ছিল, এখন যেটা আছে আর কি, সেটি 1980 দশকের, এবং সেটিও থ্যালাস কোম্পানির কাছ থেকে নেওয়া। এটি হচ্ছে এখন সিঙ্গেল মোড ছিল, এখন মাল্টি মোডাল, পুরো বাংলাদেশকে কভার করবে। কাজে এটি অত্যন্ত উন্নত প্রযুক্তির একটি রাডার, সেটি আমাদের হয়েছে। এবং এখন এই যে টেকনিক্যাল কোঅপারেশন হচ্ছে, তার মাধ্যমে সিভিল এভিয়েশন সেক্টরে আমাদের আরও উন্নয়নের দরজা খুলে গেল। সরকার 27% বাড়তি ভাড়া নির্ধারণ করে দিল। রাজধানীর বাসে এখনও 1.5 থেকে 2 গুণ বেশি ভাড়া নেওয়া হচ্ছে বলে অভিযোগ যাত্রীদের। ভাড়া নিয়ে নৈরাজ্য বন্ধে আজও বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে বিআরটিএ। তবে বাড়তি ভাড়ার অভিযোগ মানতে নারাজ বাসের চালক হেলপাররা। বুধবার ভাড়ার নৈরাজ্য বন্ধে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালায় বিআরটিএর 8টি ভ্রাম্যমাণ আদালত।
সিএনজি চালিত বাসে বাড়তি ভাড়া নেওয়া সহ বিভিন্ন অপরাধে করা হয় জরিমানা, আটক করা হয় বাস। বিআরটিএর পাশাপাশি মাঠে ছিল ডিএমপির 2টি ভ্রাম্যমাণ আদালতও। এ সময় অতিরিক্ত ভাড়া আদায় করায় তারা বেশ কয়েকটি বাসকে জরিমানা করে। 30 টাকার কমে নিবে না। পরে আমি কইছি আমি ভাই জানি না, পরে 20 টাকা নিছে। আমার 10 টাকার ভাড়া 20 টাকা নিছে। ভাড়া বাড়াইছে ঠিক আছে, এলে 10 টাকা ন্যূনতম করার কি দরকার? আপনার যে 2 টাকাই করুক, যে জায়গায় 4 টাকা করুক। আমাদের প্রত্যেকটা গ্লাসে ভাড়া 4 টাকানো আছে। আমাদের ভাড়া সর্বনিম্ন 33 টাকা, আমরা 30 টাকা রাখি। এখানে আজকে আমরা সিএনজি চালিত এবং ডিজেল চালিত বাসগুলো স্টিকার দিয়ে চিহ্নিত করে দিচ্ছি এবং যারা এখনো আইন অমান্য করছে, মানে বেশি টাকা ভাড়া নিচ্ছে, তাদেরকে আমরা আইনের আওতায় আনছি। সহকর্মী মাহমুদ শরীফ এই মুহূর্তে মহাখালীতে রয়েছেন, সারাদিন ঢাকার বিভিন্ন অংশ ঘুরে বিস্তারিত জানাবেন তিনি। মহাখালীতে মাহমুদ শরীফ, মহাখালীর সর্বশেষ কি পরিস্থিতি, যে এই দূরপাল্লার বাসগুলোর খবর একটু জানবো, ভাড়া আসলে নির্ধারিত ভাড়ায় যাচ্ছে কিনা। আরেকটি বিষয়, গতকালকে সংবাদ সম্মেলনে আপনি ছিলেন, সেখানে মালিকপক্ষ অঙ্গীকার করেছে যেগুলো সিএনজি চালিত সেগুলো তারা চিহ্নিত করে দেবেন, সেরকম কোনো কার্যক্রম আজকে আপনার চোখে পড়েছে কিনা? দেখুন, সকাল থেকে বিআরটিএর যে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে সেখানে মালিক সমিতির পক্ষ থেকে প্রতিনিধি দেখা গেছে এবং আমরা এই বিষয়টি লক্ষ্য করেছি যে বিআরটিএর পক্ষ থেকেই সিএনজি চালিত বাস এবং ডিজেল চালিত বাসের জন্য আলাদা স্টিকার করা আছে এবং যেটি সিএনজি চালিত বাস, সেই বাসে সিএনজি চালিত স্টিকার লাগিয়ে দেওয়া হয়েছে। এখানে কিন্তু অভিযান যখন চলে তখন হয়তো কিছু বাসে এই স্টিকার লাগানো সম্ভব হয়, আসলে প্রতিটি বাসে কিন্তু অভিযান চালানো সম্ভব না এবং হয়ে থাকে না। কিছুক্ষণ আগে এখানে সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েতুল্লাহ এসেছিলেন। তিনি জানিয়েছেন যে গতকালকে যে হিসেব দিয়েছিল 196টি সিএনজি চালিত বাস ঢাকায় চলাচল করে, সেই সংখ্যা এখন প্রায় 300-র মতো হয়ে গেছে। এটি তার বক্তব্য এবং তার দাবি। তিনি বলছেন যে এই বিষয়টি তারা আরও খতিয়ে দেখছে এবং এই যে সিএনজি চালিত বাসে যদি বাড়তি ভাড়া নেওয়া হয় সেক্ষেত্রে তারা আসলে তাদেরকে সতর্ক করবে, মালিকদের সতর্ক করবে এবং এরপরেও যদি তারা সেটি না শুনে সেক্ষেত্রে মালিক পরিবহনের পক্ষ থেকে বিআরটি এর কাছে সুপারিশ করা হবে সেই বাসের রুট পারমিট বাতিলের জন্য। এটি আসলে তার বক্তব্য এবং আজকে কিছুক্ষণ আগে তিনি গণমাধ্যমে বিষয়টি জানিয়েছেন। এবং আমরা আজকে সকাল থেকে যে বিষয়টি দেখেছি যে বিআরটি এর পাশাপাশি সড়ক পরিবহন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও যে অভিযান চলছে সেই অভিযান পরিদর্শনে এসেছেন এবং তারাও এসে হাতে নাতে বলা চলে এই যে 30 টাকার ভাড়া 50 টাকা বা 45 টাকা নেয়ার যে প্রমাণ সেটি পেয়েছেন এবং সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সচিব এই বিষয়টি জানিয়েছেন যে তিনি যে বাসে উঠেছিলেন সেই বাসে দেখেছেন যেখানে কিলোমিটার হিসেবে 33 টাকা ভাড়া আসে সেখানে 50 টাকা ভাড়া নেওয়া হচ্ছে। আরেকটি বিষয়, বিআরটি এর পক্ষ থেকে যথেষ্ট জোরদার করা হয়েছে অভিযান। মালিক পক্ষ কালকে তারাও বলছেন যে তারা ভাড়ার তালিকা দিয়ে দিয়েছেন। মালিক পক্ষ, সরকার যদি এত কঠোর থাকে, বাসের হেল্পার চালকদের এই স্পর্ধা কোথা থেকে? মানে নিয়মিত তারা একেবারে আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে, বিষয়টা আসলে কি? দেখুন, বিভিন্ন সময় আমরা দেখে থাকি যখন গণপরিবহনের ভাড়া বাড়ে তখন 2-1 দিন বা সপ্তাহখানেক এই যে অভিযান বা নজরদারি বা মালিক সমিতির কঠোর হুঁশিয়ারি এসব আমরা শুনতে পাই, কিন্তু এরপরে আসলে যে তদারকি সেটি থাকে না। তবে এ বিষয়েও আজকে প্রশ্ন ছিল মালিক সমিতি এবং বিআরটি এর চেয়ারম্যান, সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সচিব, তারা কিন্তু বরাবরের মতোই এবারও উত্তর দিয়েছেন যে তাদের যে নজরদারি সেটি চলমান থাকবে, সপ্তাহখানেক বা কয়েকদিন এটি সীমাবদ্ধ থাকবে না। এখানে মালিক সমিতি তারা বলছে যে প্রতিটি বাসের মালিককে এবং প্রতিটি সংগঠনকে তারা জানিয়ে দিয়েছে যে ভাড়ার চার্ট বা ভাড়ার তালিকা প্রতিটি বাসে সাঁটানো থাকতে হবে এবং একাধিক জায়গায় সেটি থাকতে হবে। কিন্তু এখানে যে অভিযান হচ্ছে, অভিযানে বেশিরভাগ দেখা যাচ্ছে যে বাসের ভাড়ার যে তালিকা সেটি বাসের সামনের অংশে ঝোলানো থাকে, বাসের যে প্রতিটি জায়গায় বা বিভিন্ন সিটের সামনে ঝোলানো থাকার কথা সেটি থাকে না। এখন সবকিছু মিলিয়ে এখানে মালিক সমিতি এবং বিআরটিএ তারা জানিয়েছেন বা তারা অনুরোধ করেছেন যাত্রীদের কাছে যাতে ভাড়ার তালিকা দেখে সবাই ভাড়া দেয় এবং ভাড়ার তালিকা দেখে যদি ভাড়া দেয় এবং যাত্রীরা যদি এটি তালিকা দেখতে চায় সেক্ষেত্রে কিন্তু বাসের যারা চালক হেল্পার তারা কিন্তু এই তালিকা বাসে সাঁটানোর জন্য তারা পদক্ষেপ নেবে এবং আসলে চালকরা যদি এখানে সচেতন না হয় সেক্ষেত্রে কিন্তু তারা তাদের যে নিয়ম সেটি পুরোপুরি বাস্তবায়ন করতে পারবে না। এর জন্য যাত্রীদের সহযোগিতা চেয়েছেন তারা। বগুড়াতে বকশিসের টাকা কম পেয়ে অক্সিজেন মাস্ক খুলে দেওয়ার জেরে রোগী মৃত্যুর ঘটনায় জড়িত পরিচ্ছন্নতা কর্মী আসাদুল ইসলাম মীর ধলুকে
গ্রেপ্তার করেছে র্যাব। পরে ঢাকার আব্দুল্লাহপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসাদুল অক্সিজেন মাস্ক খুলে দেওয়ার কথা স্বীকার করেছে। দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে সংবাদ সম্মেলনে এইসব তথ্য জানান র্যাবের আইন এবং গণমাধ্যম পরিচালক খন্দকার আল মঈন। তিনি বলেছেন, 9 নভেম্বর রাতে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন স্কুল ছাত্র বিকাশ চন্দ্র দাস। এ সময় হাসপাতালের পরিচ্ছন্নতা কর্মী আসাদুল আহত বিকাশের পরিবারের কাছে বকশিশ চায়। চাহিদা মতো বকশিশ না পেয়ে বিকাশের অক্সিজেন মাস্ক খুলে দেয় আসাদুল। এতে মারা যান শিক্ষার্থী বিকাশ। এই ঘটনায় বগুড়া সদর থানায় একটি মামলা করে হাসপাতাল কর্তৃপক্ষ। গত 6 বছর যাবৎ বগুড়ার এই সরকারি হাসপাতালে দৈনিক দিনমজুর ভিত্তিক কর্মী হিসেবে, মূলত পরিচ্ছন্ন কর্মী হিসেবে সে কর্মরত রয়েছে। মানুষকে চিকিৎসার সহযোগিতার কথা বলে দালালি করা বা প্রতারণা করা, এই জাতীয় কাজ সে গত 6 বছর যাবৎ বিভিন্ন সময় করে আসছিল। বনানীর দ্য রেইনট্রি হোটেলে 2 তরুণীকে ধর্ষণ মামলার রায় পড়া চলছে। ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 7-এর বিচারক বেগম কামরুন নাহার এই রায় পড়ছেন। রায়ের পর্যবেক্ষণে আদালত বলেছেন, এই ঘটনার শিকার 2 নারীর বিশ্বাসযোগ্যতা নেই। ঘটনার মেডিকেল রিপোর্ট ও ডিএনএ প্রতিবেদনে মিল নেই। বাদী এজাহারে মিথ্যা তথ্য দিয়েছে বলেও পর্যবেক্ষণে উল্লেখ করেন আদালত। এর আগে রায় ঘোষণা উপলক্ষে আপন জুয়েলার্সের মালিকের ছেলে শাফাত আহমেদ সহ 5 আসামিকে কাঠগড়ায় তোলা হয়। গত 12 অক্টোবর রায় ঘোষণার কথা থাকলেও বিচারক অসুস্থ থাকায় তারিখ পিছিয়ে আজকের দিন নির্ধারণ করা হয়। 2017 সালে বনানীর রেইনট্রি হোটেলে 2 তরুণীকে ধর্ষণের অভিযোগে বনানী থানায় মামলা হয়। যুবলীগের 49তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছে যুবলীগ। সকাল 8:30টার দিকে সংগঠনের সভাপতি শেখ ফজলে শামস পরশ দলের নেতাকর্মীদের নিয়ে ফুল দিয়ে সেখানে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় শেখ ফজলে শামস পরশ অসাম্প্রদায়িক এবং প্রগতিশীল বাংলাদেশ গড়তে যুব শক্তি এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন। পরে তিনি বনানী কবরস্থানে 75-এর 15 আগস্ট নিহত সব শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে শিল্পকলা একাডেমিতে আয়োজন করা হয়েছে আলোচনা সভা। এছাড়াও বিকেলে বঙ্গবন্ধু এভিনিউতে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। সারা দেশে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের পক্ষ থেকে রয়েছে নানা আয়োজন। আজকের এই যুবলীগ ভবিষ্যতে বাংলাদেশকে নেতৃত্ব দেবে, যা অতীতেও হয়ে আসছে একটা ট্র্যাডিশন হিসাবে। তো আমরা একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে এবং প্রগতিশীল বাংলাদেশ বিনির্মাণে বঙ্গবন্ধুর যেই স্বপ্ন বঙ্গবন্ধু কন্যা বাস্তবায়ন করছে, সেটা আমরা আমাদের এই যুবশক্তি সামনের দিকে আরো এগিয়ে নিয়ে যাবে। ই কমার্স প্রতিষ্ঠান দারাজে বিক্রি হচ্ছে বিদেশি ব্যাংকের ভার্চুয়াল কার্ড ও আমদানিহীন ডিজিটাল পণ্য। এর মাধ্যমে বছরে কয়েক হাজার কোটি টাকা বিদেশে পাচারের প্রমাণ পেয়েছে তদন্ত সংস্থা। আগামী সপ্তাহে দারাজের চিফ অপারেটিং অফিসারকে এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করবে সিআইডি। আর বাংলাদেশ ব্যাংক বলছে, এভাবে বিদেশি ব্যাংকের ভার্চুয়াল কার্ড বিক্রি অবৈধ। অনলাইনে কিছু ইলেকট্রনিক্স সামগ্রী কেনার জন্য গত 22 সেপ্টেম্বর দারাজের সাইট থেকে $5 মূল্যের বিদেশি ব্যাংকের ভার্চুয়াল কার্ড কেনেন এই ব্যক্তি, যিনি নিজের নাম প্রকাশে অনিচ্ছুক। এজন্য তাকে দারাজের নির্দিষ্ট মার্চেন্ট অ্যাকাউন্টে পাঠাতে হয় সমপরিমাণ বাংলাদেশি টাকা। পরে দেখা যায় কার্ডটি যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের এক বাসিন্দার। সবশেষ গত 10 অক্টোবরও একইভাবে ভার্চুয়াল কার্ড কেনেন তিনি। দারাজ সহ বিভিন্ন ই কমার্স সাইট থেকে বিদেশি ব্যাংকের কার্ড ইউজ করে আসলে আমি কিছু গিফট কার্ড কিনে থাকি। আমরা পেমেন্ট করে দিই বিকাশেই কিংবা রকেটও হয়, এবং আমরা পেয়ে যাই ভার্চুয়াল কারেন্সিটা আমরা পেয়ে যাই। সম্পূর্ণ অবৈধভাবে বিদেশি ব্যাংকের ভার্চুয়াল কার্ড কিভাবে বিক্রি হচ্ছে জানতে চাইলে দারাজের চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার লিখিতভাবে জানান, এ অভিযোগ সত্য নয়। এ বিষয়ে জানতে দারাজের প্রধান কার্যালয়ে গেলে সেখান থেকেও কোনো সদুত্তর মেলেনি। তদন্ত সংস্থা বলছে, এভাবেই বিদেশি ব্যাংকের ভার্চুয়াল কার্ডের মাধ্যমে বিভিন্ন হাত ঘুরে ঘটছে বড় ধরনের অপরাধ। অপরাধগুলো হলো অর্থ পাচার, সন্ত্রাসে অর্থায়ন, মাদক ও অস্ত্র বিক্রির অর্থ পরিশোধ ও আন্তঃদেশীয় অপরাধ। বিদেশি ব্যাংকের 2 ধরনের ভার্চুয়াল কার্ড বিক্রি হচ্ছে। একটি হচ্ছে ফিক্সড কার্ড আর অন্যটি হচ্ছে
রিচার্জেবল কার্ড। অনুমোদনহীন ভার্চুয়াল পণ্যগুলো হলো বিদেশি চ্যানেলের সাবস্ক্রিপশন ফি, সফটওয়্যার অ্যাক্টিভেশন কি ও সাবস্ক্রিপশন ফি, গেমস ডেভেলপমেন্ট টুলস ও সফটওয়্যার ক্রয়, ই কমার্সের গিফট কার্ড ও গুগল প্লে স্টোর ও অ্যাপস স্টোরের গিফট কার্ড। তদন্ত সংস্থা বলছে গত 2 বছরে বিদেশি ব্যাংকের অন্তত 1 লাখ ভার্চুয়াল কার্ড বিক্রি করেছে দারাজ। এদিকে বাংলাদেশ ব্যাংক বলছে আমদানি নিষিদ্ধ বিদেশি ব্যাংকের কার্ড ও ডিজিটাল পণ্য বিক্রি করা সম্পূর্ণ অবৈধ। যদি কেউ সে একটা ফরেন ব্যাংকের একটা কার্ড কার্ড নিয়ে সেই কার্ডটা যদি সে নিজে ইউজ না করে আবার সে যদি অন্য কারোর কাছে বিক্রি করে, সেই ক্ষেত্রে কিন্তু কোনো বিধান নাই। কিন্তু সেইটা নিয়ে সে অন্য জাতীয় কারোর কাছে আবার এটাকে রিসার্চ করেন বলেন, আবার কার্ড বিক্রি করার এই জাতীয় বিধান কিন্তু নাই। সরকারি বিভিন্ন সংস্থার তথ্য মতে অবৈধ এসব ভার্চুয়াল পণ্যের মাধ্যমে প্রতি বছর পাচার হচ্ছে অন্তত 10,000 কোটি টাকা। আব্দুল্লাহ রাফি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বর্ষা মৌসুম শেষেও কমেনি ডেঙ্গুর প্রকোপ। নভেম্বরে এসেও প্রতিদিন শতাধিক মানুষ আক্রান্ত হচ্ছেন ডেঙ্গুতে। এরই মাঝে চলতি বছরে 96 জনের মৃত্যু হয়েছে, যা 20 বছরে দ্বিতীয় সর্বোচ্চ। এর আগে 2019 সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন 179 জন এবং 2003 সালে 93 জন। কীটতত্ত্ববিদরা বলছেন সিটি কর্পোরেশনের অবহেলার কারণে ডেঙ্গু নিয়ন্ত্রণে আসছে না। 2019 সালে ভয়াবহ পরিস্থিতির পর ডেঙ্গু নিয়ন্ত্রণে বেড়েছে 2 সিটি কর্পোরেশনের বাজেট। এবছর তাদের সম্মিলিত বাজেট প্রায় 150 কোটি টাকা। তারপরও এবছর ডেঙ্গুতে মারা গেছেন 96 জন, যা গেল 20 বছরে দ্বিতীয় সর্বোচ্চ। কীটতত্ত্ববিদেরা বলছেন 2 সিটি কর্পোরেশনের গাফিলতিতে এত সংখ্যক মানুষের মৃত্যু। মশা নিধন ব্যবস্থা উন্নত না করাকেও দায়ী করছেন তারা। একবার মনিটর করে দেখা গেছে যে লার্ভিসাইড 20%-এর বেশি কার্যকরী না, আর অ্যাডাল্টিসাইড 30-35% কার্যকরী। যেভাবে দমন করা দরকার সেটা তারা করতে যাচ্ছেন না, কারণ তাতে নতুন নতুন অনেক পদ্ধতি চালু করতে হবে, নতুন ম্যান পাওয়ার নিতে হবে। এ বিষয়ে তারা যেটা আছে সেইভাবেই চলবে, সেইভাবেই তারা নানাবিধ ব্যাখ্যা দিয়ে যাচ্ছেন। এবছর ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যাও আশঙ্কাজনক, 25,000 ছুঁই। হাসপাতালে ভর্তি হচ্ছেন অসংখ্য রোগী। কেবল রাজধানীর মিটফোর্ড হাসপাতালেই গেল 1 মাসে 500-র উপর ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। কদমতলী মডেল টাউনে। তারপর হঠাৎ করে জ্বর আসছিল গত মঙ্গলবার। তারপর আমি টেস্ট করাইলাম ইবনে সিনাতে। তারপর দেখি যে ডেঙ্গু পজিটিভ আসছে। গার্লসিয়াতে ভর্তি হওয়ার পরে 2 দিন যাবৎ নিয়ে মানে রিপোর্ট টেস্ট নিয়ে তারপরে ওখান থেকে আমার এইখানে পাঠাইছে। অতিরিক্ত মশা আছে, মশা সন্দেহ হলে মশাটা অনেকটা বাড়ে। ওখানে মশার কোনো সিটি কর্পোরেশন থেকে একটা সার্ভিস পাইনি। বর্ষা মৌসুম শেষ হলেও নভেম্বরের প্রথম 10 দিনে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা 1247। বিষয়টিকে অস্বাভাবিক বলছেন চিকিৎসকরা। নভেম্বরের মাঝামাঝি এসেও যে আমরা এখনো 70-75 জন করে ডেঙ্গু রোগী আমাদের হাসপাতালে ভর্তি। এছাড়া আরও তো কিছু হাসপাতালে কিছু রোগী আছে, দেখা যাচ্ছে যে 100-150 জন রোগী এখনো ডেঙ্গু রোগী যদি থাকে, সেটা অবশ্যই অস্বাভাবিক। ডেঙ্গু পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ ঢাকায়। এবছর ডেঙ্গু আক্রান্ত রাজধানীর 21,000-এর বেশি মানুষ। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আপনারা দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। সংবাদ আরো থাকছে। মিয়ানমারের সহিংসতা বন্ধে আহ্বান জানালো জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। সংকট নিরসনে আলোচনার প্রস্তাব। জলবায়ু রক্ষায় একসাথে কাজ করার অঙ্গীকার চীন ও যুক্তরাষ্ট্রের। COP26 সম্মেলনের খসড়া চুক্তি প্রকাশ। মিয়ানমারে নতুন করে সহিংসতা বাড়ায় উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। দ্রুত সহিংসতা বন্ধের পাশাপাশি বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানিয়েছে নিরাপত্তা পরিষদ। বুধবার পরিষদের 15 সদস্যের সবাই এই বিষয়ে সম্মতি জানায়। সংকট নিরসনে আলোচনার প্রস্তাব দিয়েছেন নিরাপত্তা পরিষদ সদস্যরা। তাদের যৌথ বিবৃতিতে মিয়ানমার সরকারের প্রতি দেশের মানুষের স্বার্থ বিবেচনা করার আহ্বানও জানানো হয়। সম্প্রতি চাইন রাজ্যে বাড়তি সেনা মোতায়েনের পাশাপাশি সামরিক উপস্থিতি বাড়িয়েছে মিয়ানমারের জান্তা সরকার। বেড়েছে বেসামরিকদের ওপর হামলার ঘটনা, পুড়িয়ে দেওয়া হচ্ছে বসতবাড়ি ও উপাসনালয়। ফেব্রুয়ারিতে সেনা অভ্যুত্থানের পর থেকে সেনা বিরোধী বিক্ষোভে এ পর্যন্ত 1236 জন নিহত এবং 9,500-এরও বেশি আটক করা হয়েছে। মার্কিন সাংবাদিক ড্যানি ফেনস্টারকে রাষ্ট্রদ্রোহ এবং সন্ত্রাসবাদের দায়ে অভিযুক্ত করেছে মিয়ানমারের জান্তা সরকার।
এই অভিযোগ প্রমাণিত হলে ফেনস্টারকে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করতে হবে বলে জানিয়েছেন তার আইনজীবী। ফ্রন্টিয়ার মিয়ানমার নামের ম্যাগাজিনের ব্যবস্থাপনা সম্পাদক 37 বছর বয়সী ড্যানি ফেনস্টার। মে মাসে তাকে ইয়াঙ্গুন বিমানবন্দর থেকে আটক করে সেনাবাহিনী। ফেব্রুয়ারিতে শুরু হওয়া অভ্যুত্থানের পর অসংখ্য স্থানীয় সাংবাদিককে আটক করে মিয়ানমারের সামরিক সরকার। আগামী 16 নভেম্বর থেকে ফেনস্টারের বিচার শুরু হবে। তার বিরুদ্ধে মিয়ানমার সেনাবাহিনীর বিরোধিতা করা, বেআইনি কার্যক্রম পরিচালনা এবং আন্তর্জাতিক অভিবাসন আইন ভঙ্গের মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে। জলবায়ু রক্ষার্থে একসাথে কাজ করার অঙ্গীকার করেছে বিশ্বের শীর্ষ 2 কার্বন নিঃসরণকারী দেশ চীন ও যুক্তরাষ্ট্র। আগামী 1 দশক তাপমাত্রা বৃদ্ধির হার 1.5 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রাখার চুক্তি বাস্তবায়নে একযোগে কাজ করার ঘোষণা দিয়েছে এই দেশ দুটি। বৃহস্পতিবার 2 দেশের প্রতিনিধিরা আলাদা বিবৃতিতে এই ঘোষণা দেন। জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বিশ্ব নেতাদের প্রতিশ্রুতির মধ্যে পার্থক্য মেটাতে এবং প্যারিস চুক্তি বাস্তবায়নে একসাথে কাজ করবে 2 দেশ। মিথেন ও কার্বন নিঃসরণ কমানো সহ বিভিন্ন বিষয়ে একই নীতি অনুসরণ করবে তারা। হঠাৎ চীন ও যুক্তরাষ্ট্রের এই ইতিবাচক পদক্ষেপ এবারের জলবায়ু সম্মেলনের বড় চমক। বিজ্ঞানীরা বলছেন, প্যারিস চুক্তি বাস্তবায়িত হলে জলবায়ু পরিবর্তনের চরমাভাপন্ন প্রভাব থেকে মুক্তি পাবে পৃথিবী। COP26 সম্মেলনে নেওয়া সিদ্ধান্তের প্রথম খসড়া চুক্তি প্রকাশ করেছে জাতিসংঘের জলবায়ু বিষয়ক সংস্থা। বুধবার প্রকাশিত 7 পৃষ্ঠার এই খসড়ায় আগামী বছরের মধ্যে কার্বন নিঃসরণ কমানোর লক্ষ্যমাত্রা জোরদার করতে দেশগুলোর প্রতি আহ্বান জানানো হয়েছে। স্কটল্যান্ডের গ্লাসগোতে চলমান COP26 সম্মেলন শেষ হবে শুক্রবার। তার আগে আলোচনা সাপেক্ষে খসড়া থেকে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে অংশগ্রহণকারী দেশগুলো। প্রকাশিত খসড়ায় সদস্য দেশগুলোকে প্যারিস চুক্তির সঙ্গে সামঞ্জস্য রেখে 2030 সালের লক্ষ্যমাত্রাগুলো পুনর্বিবেচনা এবং কার্যকর করার আহ্বান জানানো হয়েছে। কয়লা, তেল এবং গ্যাসে ভর্তুকি বাতিলের আহ্বানও জানানো হয়েছে। এছাড়া 2040 সালের মধ্যে যানবাহনের কার্বন নিঃসরণ কমানোর প্রতিশ্রুতি দেওয়া হয়। এদিকে জলবায়ু সংকট মোকাবিলায় এই খসড়ার সমালোচনা করেছে পরিবেশবাদী গ্রুপ গ্রিনপিস এবং এটি দুর্বল বলছে দাতা সংস্থা অক্সফ্যাম। এবারের জলবায়ু সম্মেলনে অংশ নেওয়াদের মধ্যে 503 জন ব্যক্তি জীবাশ্ম জ্বালানি শিল্পের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত। সম্মেলনে কয়লা, তেল শিল্পকে জিয়ে রাখতে নানা তদবির ও অপতৎপরতা চালাচ্ছে তারা। সম্মেলনগুলোতে এদের নিষিদ্ধ করার দাবি পরিবেশবাদীদের। গ্লোবাল উইটনেসের এক অনুসন্ধানে এসব তথ্য উঠে এসেছে। গ্রিনহাউস গ্যাসের প্রধান উৎস জীবাশ্ম জ্বালানি। বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধি ঠেকাতে এসব জ্বালানির ব্যবহার বন্ধের দাবি অনেক আগে থেকেই। তাই এবারের জলবায়ু সম্মেলন COP26-এ সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানোর ওপর। সেই লক্ষ্যে বিশ্বের 197টি দেশের প্রায় 40,000 প্রতিনিধি অংশ নিয়েছেন এবারের সম্মেলনে। কিন্তু এবার এমন কিছু প্রতিনিধি যোগ দিয়েছেন যারা নিজেরাই ক্ষতিকারক জীবাশ্ম জ্বালানি শিল্পের সঙ্গে সরাসরি জড়িত। এক অনুসন্ধানী প্রতিবেদনে এমন অসাধু ব্যক্তিদের একটি তালিকা প্রকাশ করেছে পরিবেশ বিষয়ক আন্তর্জাতিক সংগঠন গ্লোবাল উইটনেস। সেখানে 503 জনের নাম প্রকাশ করা হয়। এই সংখ্যা সম্মেলনে অংশ নেয়া যে কোনো দেশের প্রতিনিধি সংখ্যার চেয়ে বেশি। প্রতিবেদনে বলা হয়, জীবাশ্ম জ্বালানির এই দালালদের বেশিরভাগই কানাডা ও রাশিয়ার প্রতিনিধি দলের সদস্য। এছাড়া শতাধিক জীবাশ্ম জ্বালানির প্রতিষ্ঠান তাদের প্রতিনিধি পাঠিয়েছেন সম্মেলনে। এদের অপতৎপরতায় সম্মেলন ব্যর্থ হতে পারে বলে আশঙ্কা করছে পরিবেশবাদীরা। পাশাপাশি এদের চিহ্নিত করে নিষিদ্ধ করার দাবি পরিবেশ আন্দোলনকারীদের। আশরাফ শুভ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিশ্বে আবারও বাড়ছে করোনায় সংক্রমণ এবং মৃত্যু। গত এক সপ্তাহে করোনায় সংক্রমণ বেড়েছে 9%, মৃত্যু হার বেড়েছে 2 ভাগ। এ নিয়ে করোনায় মোট প্রাণহানি হয়েছে 50,89,000, শনাক্ত 25,21,00,000। এদিকে বিশ্বে করোনায় 24 ঘন্টায় মারা গেছে 8,232 জন, আক্রান্ত 5.5 লাখ। ইউরোপে এক সপ্তাহে সংক্রমণ 15 ভাগ বেড়েছে, মৃত্যুহার বেড়েছে 12 ভাগ। ইউরোপে করোনার হটস্পট রাশিয়ায় একদিনে মারা গেছে 1,239 জন, আক্রান্ত 38,000। এক সপ্তাহে দেশটিতে সংক্রমণ কমলেও মৃত্যুহার বেড়েছে 3%। 60 বছর ও তার বেশি বয়স্করা যারা অসুস্থতায় ভুগছেন তাদের জন্য করোনার টিকা বাধ্যতামূলক করে দিয়েছে দেশটি। এদিকে জার্মানির ভাইরাস বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, করোনা সংক্রমণ থামানো না গেলে চতুর্থ ঢেউয়ে অন্তত 1 লাখ মানুষ মারা যাবে। দেশটিতে 24 ঘন্টায় 45,000-এর বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। এক সপ্তাহে দেশটিতে মৃত্যুহার বেড়েছে 43 ভাগ, সংক্রমণ 58 ভাগ বেড়েছে।
চীনে বুধবার ৪৭ জন করোনায় সংক্রমিত হয়েছে, যার মধ্যে ১৫ জন বাইরে থেকে সংক্রমিত হয়েছেন। আগামী বছরের এপ্রিলের মধ্যে প্রাপ্তবয়স্ক সবাইকে টিকার আওতায় আনতে সক্ষম হবে বলে জানিয়েছে নেপাল। এদিকে সিঙ্গাপুরে যারা ইচ্ছাকৃতভাবে করোনার টিকা নেওয়া থেকে বিরত থাকবে তাদের হাসপাতালের খরচ নিজেদের বহন করতে হবে বলে জানিয়েছে দেশটির সরকার। এই নির্দেশ ৮ ডিসেম্বর থেকে কার্যকর করা হবে। যুক্তরাষ্ট্রে মৃত্যুহার কমলেও ৮ ভাগ বেড়েছে সংক্রমণ। একদিনে মারা গেছে সর্বোচ্চ প্রায় ১৫০০-র বেশি মানুষ। দেশটিতে আক্রান্ত হয়েছে ৯৪,০০০-এর বেশি। ৫ থেকে ১১ বছরের ৯ লাখ শিশু গ্রহণ করতে যাচ্ছে করোনার টিকা। মুশরিফা নুজহাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আরও একটা রোমাঞ্চকর ম্যাচ উপহার দিল ইংল্যান্ড নিউজিল্যান্ড, এবার টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে, যেখানে ইংল্যান্ডের স্বপ্ন ভেঙে মিচেল নিশামরা গড়লেন ইতিহাস। আর রান তাড়ায় কঠিন সমীকরণ মিলিয়ে দলকে জিতিয়ে কেন্দ্রীয় চরিত্রে মিচেল বড় মঞ্চের নায়ক হতে পেরে তিনি গর্বিত। বিপরীতে হাতে থাকা ম্যাচ হেরে আক্ষেপ মর্গানের, তবে প্রতিপক্ষকে কৃতিত্ব দিতে ভোলেননি ইংলিশ অধিনায়ক। ১৩ রানে গাপটিল উইলিয়ামসন নেই। জোড়া ধাক্কা থেকে ঘুরে দাঁড়ানো কি সম্ভব সেমির মঞ্চে? তখন কে ভেবেছিল ১৬৭ রান তাড়া করে জিতবে নিউজিল্যান্ড? কিন্তু ক্রিকেট তো এমনই, টি-20 তো আরও আনপ্রেডিক্টেবল, যেখানে মোমেন্টাম একবার পেয়ে গেলে পাল্টে যায় ম্যাচের গতি। তারপরও এই ম্যাচ হেলেছিল ইংলিশদের দিকে। ৬ ওভারে কিউইদের দরকার ছিল ৭০ রান। মিচেলের স্কোর তখন ৩২ বলে ৩৭। পরের ১৫ বলে তুলেছেন ৩৫ রান। তাতে নিউজিল্যান্ড ম্যাচ জিতেছে ১ ওভার আগেই। বড় মঞ্চে ম্যাচ জেতানো স্বপ্নের মতো। চ্যালেঞ্জিং টার্গেটে শুরুর ধাক্কা কাটে যেভাবে জিতলাম, এটা দারুণ ব্যাপার। মাঝে কনওয়ের সঙ্গ সাহস দিয়েছে, আর নিশামের ক্যামিও কার্যকরী ছিল। মোমেন্টামের খেলা, ১-২টা বড় ওভার দরকার ছিল, সেটা পেয়েছি। খুবই ভালো লাগছে। ডেথ ওভার বোলিংয়ে ইংল্যান্ড বিশ্ব সেরা, কিন্তু দিনটা ওদের ছিল না। তাই ওকস, জর্ডান, রশিদরা বেধড়ক মার খেয়েছেন। হাতে থাকা ম্যাচ কেড়ে নিয়েছে মিচেল নিশামরা। আক্ষেপ নিয়ে মর্গান তাই কৃতিত্ব দিলেন কিউইদের। নিশাম আসার আগ পর্যন্ত ম্যাচ আমাদের নিয়ন্ত্রণে ছিল। ওর পাওয়ার হিটিং ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। পরে মিচেলকে সামলানো সম্ভব হয়নি। নিউজিল্যান্ড পুরো ম্যাচেই কৌশলী ছিল। উইকেট ধরে রেখে শেষের দিকে ওরা রানের গতি বাড়িয়ে ম্যাচ জিতেছে। লর্ডসের দুঃসহ স্মৃতি এখনো তাড়িয়ে বেড়ায়। উইলিয়ামসনের দল এবার ফাইনালের ভূত তাড়িয়ে শিরোপা জিততে চায়। ইংলিশদের বিদায় করে এখন স্বপ্নটা সত্যি করার পালা। দুবাইয়ে ইতিহাস ডাকছে কিউইদের। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, আবুধাবি, সংযুক্ত আরব আমিরাত। বিশ্বকাপে পাকিস্তান অস্ট্রেলিয়ার দ্বৈরথ রোমাঞ্চ ছড়ায়। এবারে ফর্ম বিবেচনায় কিছুটা এগিয়ে বাবরের দল, তবে ফিঞ্চ ওয়ার্নারের একজন ১০ ওভার পর্যন্ত টিকে গেলে বিপদে পড়বে পাকিস্তান। জিততে হলে ওদের দ্রুত থামানোর কথা বলছেন সচিন টেন্ডুলকার। অন্যদিকে দুবাইয়ে টস গুরুত্বপূর্ণ হবে কিনা সেই প্রশ্নে ওয়াকার ইউনুসের জবাব, নকআউট ম্যাচে এসব নিয়ে ভাবার কারণ নেই। পাওয়ার প্লে ব্যাটিংয়ে দুরকম অভিজ্ঞতা অস্ট্রেলিয়ার। ইংল্যান্ড সাউথ আফ্রিকা ম্যাচে দ্রুত উইকেট হারিয়ে ভুগেছে অজিরা। আবার শ্রীলঙ্কা, বাংলাদেশ, উইন্ডিজকে তুলোধুনাও করেছে। তুলনায় পাকিস্তান ধারাবাহিক, রান তোলায় মন্থর হলেও উইকেট ধরে রেখেছে ঠিকই। পরবর্তীতে ঠিকই গতি বাড়িয়ে বোর্ডে বড় পুঁজি জমা করেছে ম্যান ইন গ্রিন। পাওয়ার প্লেতে দু দলের দুরকম স্ট্র্যাটেজি। অস্ট্রেলিয়া রানের হিসেবে ঢের এগিয়ে, পাকিস্তান উইকেট ধরে রাখায়। ব্যাটিং গভীরতা প্রায় সমান দুই দলের। ওপেনাররাই গড়ে দিতে পারে পার্থক্য। যেখানে বাবর রিজওয়ানের ফর্ম পাকিস্তানের মূল শক্তি, তুলনায় অজিরা ধারাবাহিকতায় পিছিয়ে। তবে ওয়ার্নার, ফিঞ্চ জ্বলে উঠলে বিপদে পড়বে পাকিস্তান, তাই ওদের থামাতে হবে দ্রুত। অস্ট্রেলিয়া অভিজ্ঞ বড় ম্যাচের দল, ওদের ব্যাটিং গভীরতাও বেশ ভালো। টপ অর্ডারে ওয়ার্নার, ফিঞ্চের একজন যদি ৯ থেকে ১০ ওভার থাকে তাহলে ওরাই এগিয়ে যাবে। দুবাইয়ে খেলা এই ভেন্যুতে সবশেষ ১২ ম্যাচে রান তাড়ায় জয় ১১টায়। দুই দলের বোলিং আক্রমণ বিবেচনায় সেমিতে তাই টস হতে পারে গুরুত্বপূর্ণ। নকআউট স্টেজে এসে টস নিয়ে চিন্তাই করা যাবে না।
এটা শুরুর অংশ ভাবতে হবে। আগে ব্যাট করলে বোর্ডে বেশি রান তুললে প্রতিপক্ষ ভয় থাকে, এটা একটা ফেয়ার ফ্যাক্টর হিসেবে থাকে। लेकिन वो होती नहीं है, इतना कंसिस्टेंट नहीं है बिकॉज़ वो इतनी शॉट्स खेलता है। আনপ্রেডিক্টেবল ট্যাগ নিয়ে ভীতি থাকে। আমাদের দল একসাথে ক্লিক করেছে, সবাই ফর্মে আছে, ভারসাম্যপূর্ণ দল, এটা আমাদের ভালো করার কারণ। শক্তিতে দু দল প্রায় সমানে সমান। সেমির চাপ সামলে যারা মোমেন্টাম ধরতে পারবে তারাই হাসবে শেষ হাসি। আসিফ আলীর মতো কেউ এক ওভারে হয়ে উঠতে পারে পার্থক্য। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিশ্বকাপ বাছাই পর্বে রাতে রয়েছে ইউরোপীয় অঞ্চলের লড়াই। এ সপ্তাহেই নিশ্চিত হবে কাতার বিশ্বকাপের মূল পর্বে সরাসরি খেলবে কোন কোন দল আর কারা প্লে অফের মুখোমুখি হবে। জার্মানি এর মধ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে স্বস্তিতে রয়েছে, তবে কঠিন পরীক্ষার সামনে স্পেন, পর্তুগাল আর ক্রোয়েশিয়া। ভিন্ন ভিন্ন ম্যাচে রাত 2:45 মাঠে নামবে দলগুলো। দলের অনেকে না থাকলেও এই ম্যাচ জেতার ব্যাপারে আশাবাদী। বাকিদের ওপর আস্থা রাখছি, তাদের সুযোগ এসেছে নিজেকে প্রমাণ করার। বাছাই পর্বে স্পেন মুখোমুখি হবে গ্রিসের। বি গ্রুপে 6 ম্যাচে 13 পয়েন্ট নিয়ে তালিকার 2-এ সাবেক চ্যাম্পিয়নরা। শীর্ষে থাকা সুইডেনের চেয়ে 2 পয়েন্ট পিছিয়ে চাপে রয়েছে এনরিকের দল। তবে চোট সমস্যা বেড়ে যাওয়ায় কঠিন চ্যালেঞ্জ স্প্যানিশদের সামনে। তারপরও জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী কোচ। ইনজুরি দলের বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে, তবে এটাকেই শক্তিতে পরিণত করতে হবে। আমার বিশ্বাস পরের 2টি ম্যাচই জিতব। এদিকে সার্বিয়ার থেকে 1 পয়েন্ট পিছিয়ে গ্রুপ এর 2-এ পর্তুগাল। গোল ব্যবধানে এগিয়ে থাকলেও আয়ারল্যান্ডের বিপক্ষে জয়ের বিকল্প নেই রোনালদোর দলের। অন্যদিকে 2018 বিশ্বকাপের রানার্স আপ ক্রোয়েশিয়া লড়বে মাল্টার বিপক্ষে। গ্রুপ শীর্ষ রাশিয়াকে টপকাতে পয়েন্ট হারালে কাতার যাত্রা বিপজ্জনক হবে মদ্রিচদের। সেক্ষেত্রে শেষ ম্যাচ তাদের জন্য কঠিন হবে। রোকসানা আফরোজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিশ্বকাপ বাছাই কনমেবল অঞ্চলের খেলায় ব্রাজিলের চ্যালেঞ্জ নেবে কলম্বিয়া। ম্যাচ শুরু হবে কাল ভোর 6:30টায়। কাতার বিশ্বকাপ মিশনে স্বস্তিতে রয়েছে ব্রাজিল। লাতিন অঞ্চলে 11 ম্যাচ খেলে 31 পয়েন্ট নেইমার দলের। এখনো পর্যন্ত অপরাজিত সেলেসাওরা। এই ম্যাচে জিতলেই নিশ্চিত কাতারের টিকিট। তবে কলম্বিয়ার বিপক্ষে একাদশে আসতে পারে বড় পরিবর্তন। গোলরক্ষক অ্যালিসন এবং ডিফেন্ডার মার্কিনিওস ফিরবেন এই ম্যাচে। ইনজুরিতে ছিটকে গেছেন ক্যাসিমিরো। উইংব্যাকে দানিলোকে নামানোর চিন্তা রয়েছে কোচ তিতের। বিপরীতে 16 পয়েন্ট নিয়ে টেবিলের 4-এ কলম্বিয়া। শেষ ম্যাচে হার দেখেনি দলটি। ছন্দে রয়েছেন কোয়াদ্রাদো জাপাতা। দুই দলের মুখোমুখি দেখায় এগিয়ে স্বাগতিকরা। আর এই ছিল এখনকার সংবাদ দুপুরের। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ফেসবুক, ইউটিউব আর টুইটারে চোখ রাখুন, সংবাদের আরো বিস্তারিত জানতে।